আজকের এই পর্বটি আমাদের ভ্রমণ সিরিজের শেষ পর্ব। পাটনা থেকে এবারের এই ভ্রমণ শুরু করে আমরা একে একে ঘুরে দেখেছি গয়া, বুদ্ধগয়া এবং রাজগীর। এই সিরিজটিতে যারা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে ছিলেন তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই সকল স্থানগুলি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। আর যারা এই ভিডিওগুলি দেখেননি তাদের জন্য উপরের আই বটন কিংবা নিচে ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওগুলি দেখার অনুরোধ রইল, যাতে এই স্থানগুলিতে ভ্রমণ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পেতে আপনাদের পক্ষে সুবিধা হয়। তাহলে চলুন শুরু করা যাক এই সিরিজের শেষ পর্বের ভ্রমণ। গুড মর্নিং সকলকে। রাজগীর থেকে সুপ্রভাত জানাই। আজকে 22 তারিখ 22শে মার্চ। আমরা এই হোটেল আমার পেছনে দেখতে পাচ্ছেন, হোটেল আরডি হেরিটেজ, যে হোটেলে আমরা ছিলাম রাজগীরের ভ্রমণ তো কালকে শেষ হয়েছে, তার সাথে সাথে বিহারের ভ্রমণ শেষ হয়ে গিয়েছে। আমরা এই হোটেল থেকে আজকে এখন চেক আউট করবো এবং আমাদের গাড়ি এসে গিয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করে এখন আমরা যাব বখতিয়ারপুর স্টেশন। সেখানে বন্দে ভারত ধরে আমরা যাব জসিডি, এবং জসিডি থেকে যে কোনো একটা অটো বা কিছু করে আমরা যাব আজকে দেওঘরে। আজকে আমাদের সারাদিন প্রোগ্রাম আছে। প্রথমে তো মন্দিরে যাওয়ার প্রোগ্রাম আছে। মন্দিরে মানে বাবাধামে বাবার দর্শন, পুজো ইত্যাদি করে যতটা সম্ভব লোকাল সাইট সিন গুলি করার ইচ্ছা আছে। দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে বারে বারে। এবং এই দেওঘর ভ্রমণ আমাদের ট্যুরের শেষ পর্যায়। যারা আগের পর্যায়গুলি দেখতে চান বা দেখতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি সবকটার লিংক দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। সম্পূর্ণ বিহার ভ্রমণ, প্রথমে পাটনা, সেখান থেকে গয়া, সেখান থেকে বুদ্ধগয়া এবং এখন রাজগীরও দুদিন। একদিন হচ্ছে নালন্দা পাওয়াপুরী ভ্রমণ এবং একদিন রাজগীরের লোকাল সাইট সিন। এগুলো করে আমরা সম্পূর্ণ বিহার ভ্রমণ শেষ করলাম। এখন আমরা যাচ্ছি দেওঘর, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, অন্য একটি রাজ্য ঝাড়খণ্ডে আরো অনেকগুলো দর্শনীয় স্থান আছে, কিন্তু দেওঘর অন্য একটি সার্কিটেও যাওয়া যায়। কেউ যদি মধুপুর যায়, মধুপুর, শিমুলতলা, গিরিডি ইত্যাদি করে দেওঘর যেতে পারে। এটিও একটি সাইট যেটা বিহারের ট্যুর কমপ্লিট করে দেওঘর এখান থেকে যাও। রাজগীর থেকে বখতিয়ারপুর পর্যন্ত একটি গাড়ি নিয়ে নেওয়াই শ্রেয় হবে। গাড়ি ভাড়া নন এসি 2500, এসি 3000, দরদাম করে নিতে হবে। আমাদের ক্ষেত্রে 3000 টাকা লাগলো। এটা ভেঙে যাওয়া যায়, ব্রেক জার্নি করা যায়। টুরিস্টদের ক্ষেত্রে এটা আমি রেকমেন্ড করবো না, কারণ মাল নিয়ে যদি 16 টুরিস্ট হয় বা 2 জন ঠিক আছে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে গাড়ি করে নেওয়াই শ্রেয়। আমরা যেভাবে ব্রেক জার্নি করছি, যারা কলকাতা থেকে আসবে তারা জসিডি হয়ে ডাইরেক্ট দেওঘর আসতে পারবে। জসিডি পর্যন্ত তো বহু গাড়ি আসে, তার মধ্যে বন্দে ভারত হচ্ছে অন্যতম। আমরাও বন্দে ভারত ধরবো।
আমরা এখন বখতিয়ারপুর স্টেশনে এসে পৌঁছেছি। আর কুলি নিয়ে আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। বন্দে ভারত আসবে, আমাদের গাড়ি 8:37-এ। ঢুকে গেল আমাদের গাড়ি, ছেড়ে দিল আমাদের গাড়ি বন্দে ভারত। ভারতীয় রেল বখতিয়ারপুর স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ওই দেখুন মা বাংলায় বলছে, দেখেছেন? যেহেতু ট্রেনটা হাওড়া যাচ্ছে। अगला स्टेशन मोकामा है। ঢুকে গেল লক্ষ্মীসরাই স্টেশন। আজকে বন্দে ভারত আগে 13 মিনিট, এখন 18 মিনিট লেটে চলছে। 18 মিনিট লেটে চলছে। আমাদের ওখানে টাইম আছে, শিডিউল টাইম হচ্ছে 10:41। ভগবান জানে কখন পৌঁছবে, খুবই আনইউজুয়াল। চলে গেল লক্ষ্মীসরাই স্টেশন। কিউল জাংশন পার করছে, কিউল জাংশন। আমরা এখন যশোরী স্টেশনে পৌঁছলাম। যে গাড়িটি 18 মিনিট লেটে চলছিল, এখন সেটি 2 মিনিট বিফোরে এসে পৌঁছলো। এই যে আমাদের বন্দে ভারত, দেখো একদম রাইট টাইম 10:41। এইবারে আমাদের এখান থেকে কুলি করতে হবে। অটো স্ট্যান্ড যায়নি, 100 রুপিয়া, 100 টাকা বলছি। চলিয়ে
যশোরী স্টেশন থেকে এখন আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখান থেকে একটি অটো নেব, মোটামুটি 20 মিনিটের মতন সময় লাগবে দেওঘর যেতে। দেওঘর তো ডাইরেক্ট কোনোভাবে যাওয়া যায় না, মোটামুটি আমরা টাইমেই আছি। 10:41 পৌঁছে গিয়েছে, আশা করছি 11টা 5-10 মধ্যে আমরা পৌঁছে যাব। তারপরে টার্গেট আছে আমরা প্রথমেই পুজো দিতে যাব বাবা ধামে, তারপরে দেখা যাক আমরা সাইট সিনে বেরোবো, এরকম একটা চিন্তায় আছি। তো যেরকম আপডেট হবে তোমাদেরকে আমি বলতে থাকবো, তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। আর এই বন্দে ভারত গাড়িটি একদম 8:37 ছাড়ে আর 10:41 এখানে পৌঁছয়। এই গাড়ি করেই কালকে আমরা আবার হাওড়ায় যাব। এখানে 10:41 ধরবো, হাওড়ায় টাইম হচ্ছে দুপুর 2:35। তবে আজকে সারাদিন আমরা দেওঘর ট্যুর করব। এখনো তো জাস্ট দেওঘরে পৌঁছলাম, এখন বাবাধামে পুজো দেওয়া একটা বড় ইভেন্ট, এবং তারপরে যখন ট্যুর আরম্ভ হবে সবই তোমরা দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা একটি অটো নিয়ে এখন যশোরী স্টেশন থেকে আমাদের হোটেল রাজকমলের দিকে রওনা হলাম দেওঘরে। এখান থেকে দেওঘর অটোতে মোটামুটি 20 মিনিটের মতন লাগে। অটো ভাড়া এখানে অনেক চায় স্টেশনের অটোগুলি। আমরা আগের থেকে একজনকে ঠিক করে রেখেছিলাম, আমি তার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সে একজনকে রেফার করেছে। তো আসল ভাড়া হচ্ছে 150 টাকা, আসল ভাড়া 150 টাকা। এখানে কিন্তু অনেক অটোই 200 টাকা বা তার বেশিও চায়, সেটা আমি বলে রাখলাম। হোটেলে গিয়ে আমরা সেখান থেকে ওই বাবা ধামে পুজো দিতে যাব। আচ্ছা, এই হচ্ছে হোটেল রাজকমল। দেওঘরে আমরা হোটেল নিয়েছি, হোটেল রাজকমল। হোটেলটি টাওয়ার চক এবং মন্দির থেকেই মোটামুটি সমদূরত্বে। হোটেলটি ভালো, ঘরদোর পরিষ্কার। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে দুজন যাচ্ছে সামনে, এরা দুজন আমাদের যিনি ওখানে পূজারী আছেন তার সেক্রেটারি। মন্দিরে পুজো দিয়ে এখানে আসবো, তারপরে লাঞ্চ করে তারপরে আমরা ফাইনালি আর কি ঘুরতে বেরোবো। দেখা যাক যে কতক্ষণে মন্দিরে পুজোটা দেওয়া হয়। এখন আমরা বাবাধামে পুজো দিতে যাচ্ছি। একটা টোটো করে নিয়েছি, এই টোটো ভাড়া হচ্ছে 10 টাকা করে পড়বে মাথা পিছু। আর আমাদের সামনে মন্দিরের যাইরাও যাচ্ছেন, ওখানে আমাদের পূজারী ধরা আছে, দেখা যাক পুজো দেব। দেওঘর হচ্ছে দেবতার ঘর, সেখানে বাবা বিশ্বনাথ, বাবা শিবের মন্দির, 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ এবং 51 সতীপীঠের একটি সতী হৃদয় এখানে পড়েছিল। এখানে জয় দুর্গা নামে পূজিত হন, আর বাবা এখানে বৈদ্যনাথ হিসাবে পূজিত হন। বৈদ্য তার মানে ডক্টরস, তাদের নাথ বা লর্ড অফ ডক্টরস, অর্থাৎ এখানে বাবা আছে, সবাই সুস্থতার কামনা করে এবং ডক্টরদের ডক্টর রাজবৈদ্য বলা যেতে পারে। সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে বৈদ্যনাথ। পুরাকালে শোনা যায় যে রাবণের জামাই করেছিলেন বাবা পরমেশ্বর শিব, এখান থেকেও নাম হতে পারে। বিভিন্ন ঘটনা কথিত আছে এবং এখানে কিভাবে বাবার শিলা প্রতিষ্ঠিত হলো তার পেছনেও অনেক গল্প আছে। আমি দুটো গল্পই পরবর্তীকালে বলে দেবো। এখন দেখা যাক যে পুজোটা কিভাবে হয়। আচ্ছা, প্যারাগলির ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। খুব ভিঙ্গি একটি গলি, এখানে অনেক মিষ্টির দোকান আছে। বুঝতে পারছি না এটা কোন গলি দিয়ে আছি। তবে এখানে এই যে এটা যাই হোক, আমরা খুব ভালো প্যারার দোকানে পরে যাব।
আচ্ছা, এইটা মনে হচ্ছে প্যারাগুলো, চারিদিকে প্যারা, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই যে প্যারাগুলো, খুব সুন্দর প্যারা হচ্ছে, লাগবে পরে, আগে মন্দিরে যাবো। এখন তো ভিডিও করারও টাইম নেই, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। প্রচুর প্যারার দোকান, প্রচন্ড প্রচন্ড বলছি, এত ভিড় তো মন্দিরে কি হবে। সেখানে আবার শেষ করতে পারছি না, এখান দিয়ে যেতেও পারছি না, মানে এত ভিড়, ভিড়টা খালি যাবে। বিভিন্ন ধরনের প্যারা রয়েছে, আমরা পরে যদি সময় পাই আবার আসবো। আচ্ছা, এই প্যারার দোকানে আমরা দুটো রাখছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই যে রাবণ শিবের অনেক বড় তপস্যা করেছে, তপস্যার ফলে শিব বর দিতে বাধ্য হয়ে গিয়েছিলেন। তখন রাবণকে বললেন যে তোমার কি ইচ্ছা? রাবণ শিবকে বললেন যে আপনি আমার সঙ্গে আসুন কৈলাস থেকে আমার খণ্ডলঙ্কাতে আসুন, এটাই আমার ইচ্ছা, আমার ইষ্ট দেবতা আমার ঘরে থাকবে। তো শিব এই বর দিতে বাধ্য হলেন, কারণ তপস্যাতে শিব বদ্ধ হয়ে গিয়েছিলেন। কৈলাস থেকে শিবকে নিয়ে যখন রাবণ যাবেন, তখন শিব বলেছিলেন যে আমাকে যদি কোনো স্থলে মাটিতে রাখো তাহলে কিন্তু আমি সেই জায়গাতেই পতিত হব, তুমি আমাকে নাড়াতে পারবে না। এই অবস্থায় রাবণ বলল, ঠিক আছে, এরকম কখনোই হবে না, আমি তোমাকে কোনো জায়গাতে আপনাকে রাখবো না, আমি সোজা লঙ্কায় নিয়ে চলে যাবো। এই যে মায়ের মন্দির থেকে বাবার এক করে দেখো কি করে বাঁধা হচ্ছে, দেখো। তখন এখানে দুটো মান্যতা আছে। একটা মান্যতা হচ্ছে যে তারা গণেশকে আহ্বান করেছিলেন এবং বলেছিলেন যে যখন রাবণ বিষ দেবে তখন তুমি ব্রাহ্মণের রূপ ধরে গিয়ে সেখান থেকে শিবকে সরিয়ে আনি। তখন দেবতারা প্রমাদ তুললো যে যেভাবেই হোক রাবণকে আটকাতে হবে, কারণ কৈলাস যদি শিব ছাড়া হয়ে যায় তাহলে দেবতাদের কি হবে। এই হচ্ছে মা কালী। আর দ্বিতীয় মান্যতা হচ্ছে যে তখন ইন্দ্র দেবতা তখন বরুণ দেবতাকে আহ্বান করলেন যে আপনি রাবণের উদরে গিয়ে প্রবেশ করুন, পেটের মধ্যে গিয়ে প্রবেশ করুন। বরুণ তাই করলেন এবং রাবণের মানে প্রস্রাবের ধারা শুরু হচ্ছে, সেই ধারা উঠতেই চায় না, ফলে তা চেয়েও শিবকে সে মাটিতে রাখতে বাধ্য হয়।
নিজের নাম বলে দিয়েছিল। রেখে রাবণ কতদিন ধরে এমন প্রস্তাব শুরু করেছিল যাতে প্রস্তাবের একটা নদী তৈরি হয়ে গিয়েছিল, প্রস্তাবের একটা নদী তৈরি হয়ে গিয়েছিল। তাই প্রস্তাবের পরে রাবণ যখন শিব করার চেষ্টা করে তখন শিব যে লিঙ্গ তাকে উনি তুলতে পারেন। শিব আগেই মনে দিয়েছিল যে তুমি যদি আমাকে বাড়িতে রাখো তাহলে তুমি আমাকে তুলতে পারবে না, এবং সেটাই সকল পরিবার কল্যাণ নিমিত্তি বাবা বেদনা সংকল্প মহান তো যাই হোক, তো রাবণ শিবের মাথায় আশীর্বাদ করেন, আরো সেই লিঙ্গের গায়ে হাত দিলে ধরা পড়ে। नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। দুটো মন্দির বাঁধা হচ্ছে, বিশ্বাস হচ্ছে এই জোর যদি বাঁধা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল অসুখ থাকে। এই যে বাবাধাম আর এই মায়ের মন্দির, এই দুটো ডোর যদি, এটা হচ্ছে আমরা এখন পার্বতীর মন্দিরে যাচ্ছি, পার্বতীর মন্দির যেখানে মায়ের হৃদয় করেছিল। একদিকে শিবের দ্বাদশ জ্যোতির মধ্যে একটি লিঙ্গ, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সতীর মন করেছিল বলে মান্যতা আছে। এটি 51 সতীপীঠের মধ্যে একটি জ্যোতিপীঠ। এখানে সতী জয় দুর্গা হিসাবে এবং শিব এখানে রাবণেশ্বর হিসাবে বিরাজমান। এবং আগেই বলেছি যে তিনি রাজবৈদ্য মানে বৈদ্যদের মধ্যে প্রধান ছিলেন, তাই তাকে বৈদ্যনাথ বলা হয়। এই দুয়ে মিলে বৈদ্যনাথ ধাম বা বাবাধাম বাঙালি ধর্ম সংস্কৃতি সবেতে প্রচন্ড তার গুরুত্ব অত্যন্ত। नमः शिवाय ओम 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 नमः शिवाय। देव शुक्रदेव शनिदेव नीलकंठ भगवान। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। এই কাছেই দীপগঙ্গা আছে, দীপগঙ্গা থেকে জল নিয়ে এখানে এসে আপনি পুজো করতে পারেন। বা কিছু দরকার আমি যেখানটা চত্বরে ঘুরে বেড়াচ্ছি সেখানে দর্শন আপনি চলে যেতে পারেন। যদি শিবগঙ্গা থেকে জল নিয়ে এসে পুজো করেন তাহলে লাইন আপনি দেখছেন সাধারণের লাইন, ওই লাইনে দাঁড়িয়ে আপনাকে যেতে হবে, এবং সেক্ষেত্রে আপনার মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবেই লাগবে। ঠিক আছে, আপনি আমাদের মতন পুজো করেন যে ভিআইপি লাইনে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথা পিছু 300 টাকা করে দিতে হবে, এবং পান্ডা ধরে যদি যান তাহলে আপনার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের তো 15 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। আমরা এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পৌঁছেছি। शिवाय नमः शिवाय ओम नमः शिवाय। नमः शिवाय। এই চত্বরে মোট 22টি মন্দির আছে। তার মধ্যে কিছু মন্দিরে আমরা গেছি এবং তার মধ্যে কিছু জায়গায় ফটো তুলতে দেওয়া হয় না। আর মূল যে গর্ভগৃহ শিবের সেখানে ফটো তোলা প্রায় অসম্ভবের অসম্ভব। যদি কেউ তুলে দেয় সেটা ব্যাপারটা আলাদা, তাহলে কিন্তু সেখানে দাঁড়ানোটাই অসম্ভব। যদি আমরা খুব ভালো করে পুজো করেছি, আমাদের যিনি ঠান্ডা মশাই ছিলেন তিনি আমাকে 2-2 করে দর্শন করিয়েছেন, তো খুব ভালো করে দর্শনও হয়েছে, শিবের গায়ে হাত দিয়ে পুজো হয়েছে, জলও ঢালা হয়েছে, পুজো দেওয়া হয়েছে সবই। দেওঘরে এসে যারা ননভেজ খেতে চান তারা অনামিকা রেস্টুরেন্টে চলে আসতে পারেন। মন্দিরে পুজো দেওয়ার পরে এখান থেকে 20 টাকা করে টোটো ভাড়া,
এখানে মাছ ভাতের থালি বলে ভালো দেখা যাচ্ছে। এই যে ভাত ডাল মানে এখানে যা যা আছে এই হচ্ছে 80 টাকার একটি থালি, আর তার সঙ্গে একটি মাছ, এই মাছটি মানে এই দুটি মাছ অ্যাকচুয়ালি মিলিয়ে হচ্ছে 130 টাকা আলাদা করে। এর সঙ্গে ডিম বা মাটনও নেওয়া যায়, যেরকম এদিকে মাটন নিয়েছে বা ও ডিম নিয়েছে এরকম। এই অনামিকাতে এখন লাঞ্চ হচ্ছে, খাওয়ার পরে আমরা বেরোবো। আমরা দেওঘরে বাবাধাম দর্শন করে নিয়ে লাঞ্চ করে নিয়ে এখন হোটেল থেকে বেরিয়েছি এখানে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখবার জন্য। এখন আমরা যাচ্ছি ত্রিকুট পর্বতে। এই ত্রিকুট পর্বত একটি ক্ষয়জাত পর্বত। এখানে 3টি পর্বত রয়েছে, ব্রহ্মা পর্বত, বিষ্ণু পর্বত, মহেশ্বর পর্বত। তার মধ্যে 2টি পর্বতে ট্রেক করা যায়, একটিতে ট্রেক করা যায় না। আমরা বিষ্ণু পর্বতে ট্রেক করবো। এই ত্রিকুট পর্বত বিখ্যাত বানরের জন্য। এখানে প্রচন্ড বানর, তাদের কাছে যা পায় তাই নিয়ে চলে যায়। এই পর্বতগুলির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2472 ফুট। এখানকার যে মানে ভূমি, সেই ভূমির থেকে উচ্চতা হচ্ছে 1500 ফুট। দেখা যাক আমরা কতদূর যেতে পারি এবং ওখানে গিয়ে বাকি ইনফরমেশন দেওয়া যাবে। আর একটা কথা বলে রাখি, দেওঘরের সাইট সিন গুলো করবার জন্য ওয়ান ডে সাইট সিন অটো ভাড়া করে নেওয়াই শ্রেয় হবে। অটো ভাড়া মোটামুটি 1000, 1200, 1500 পর্যন্ত ভ্যারি করে। আমি ডেসক্রিপশন বক্সে একজনের নাম্বার, নাম সহ দিয়ে রাখবো। তিনি খুব ভালো করে ঘুরিয়ে দেন এবং ন্যায্য মূল্য নিয়ে নেন। আপনারা যোগাযোগ করে নেন। আচ্ছা, এইটা যে দেখছেন এটা হচ্ছে রাবণ কুণ্ড। এখানে ত্রেতা যুগ থেকে রাবণ তপস্যা করেছিলেন এই কুণ্ড চান করে। তার তপস্যা উপরে করেছেন রাবণ এখানে চান করতে। আচ্ছা, আমরা যে পর্বতটা উঠছি এটার নাম কি? এইটার নাম হলো ত্রিকুট পাহাড়। এখান দিকে 3টা পাহাড়। মানে আমরা কোন পাহাড়টা উঠছি? আপনার মহেশ্বরে মহাদেব। আচ্ছা আচ্ছা, আমরা মহাদেব পাহাড়ে এখানে উঠছি। আর একটা আছে না বিষ্ণু পাহাড়ে ওঠা যায়? বিষ্ণু পাহাড়ে এখানে হাঁটতে পারবেন না, ওখানে রোপ দিকে অসম্ভব, এখানে রোপ বন্ধ আছে। আচ্ছা, এখানে ভারতের মধ্যে প্রথম রোপওয়ে স্টার্ট হয়েছিল 2009 সালে। আর দুর্ঘটনা ঘটার পরে কিছু মানুষের মৃত্যু হয়, 3 জন মারা গেছে। এর জন্য 2022 সালে 2রা এপ্রিল রোপওয়ে বন্ধ হয়ে যায়। এই পর্বতটি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 2472 ফুট, আর এখানকার উচ্চতা হচ্ছে 150 ফুট। যাই হোক, এখন এইরকম হচ্ছে সিঁড়ি, প্রচন্ড বাঁদরের উপদ্রব। একটা গাইড নিয়ে নেওয়াই ভালো। আজকে ইনি আমাদের সঙ্গে গাইড। আচ্ছা, আপনার নামটা, আপনার নাম বাতাই। আমার নাম অনিল কাকরি, মোবাইল নাম্বার 9560935370। ঠিক আছে, এ দাদা ভালো ঘোরাবে আশা করছি। এর সঙ্গে এসে যোগাযোগ করুন। আচ্ছা, এখন কোথায় যাব? ত্রিকুটাচল বসন্তী মায়ের দরবার। যখন পৃথিবী দিকে আকাল পড়েছিল তখন শ্রী রামচন্দ্র মা ভগবতীর অনুষ্ঠান করেছিল। তো মা ভগবতীকে প্রথম পূজা শ্রী রামচন্দ্র এখান দিকে করেছিল, আর ওইটা প্রথা আজ দিন ভি চলে। এখানে বেদি দিকে আপনার সামনে দেখছি মায়ের বেদি, বেদি দিকে বছরে 1 মাসে, চৈত্র মাসে এখানে মায়ের প্রতিমা বসে এখানে পুজো হয়।
হ্যাঁ, আর এখানে বলি প্রথা, এখানে বকরার বলি, ভিসার বলি সবাই পড়ে এখানে। এইটা ত্রিকুটাচল বসন্তী মায়ের দরবার হলো, মা সেরাওয়ালি, মা পাহাড়িওয়ালি মা। আপনি প্রণাম করিল আর তাপতে আপনাদের মনোকামনা পূর্ণ করবে এখানে মা ভগবতী। এটা কি মন্দির আছে? এইটা আপনি যেটা ত্রিকুট পাহাড় আছে, এটা ত্রিকুট পাহাড়ের এটা প্রাচীন। ত্রিকেটেশ্বর মন্দিরটা একবার দেখিনি। আচ্ছা, এইখানে রাবণ বসে 12 বছর তপস্যা করেছিলেন, এটি হচ্ছে ত্রিকুটেশ্বর মন্দির। আর ওই গোমুখ থেকে বৈশাখ মাসে নিজের থেকে টপ টপ করে জল পড়ে। আর উপরে হচ্ছে গৌরী দেবীর মন্দির। আচ্ছা, এইটা হচ্ছে মা গৌরী পার্বতীর মন্দির। अथ सप्तश्लोकी दुर्गा शिववद देवी सर्वे सर्वकार्यविदायिनी। হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধি বিনায়ক গণেশ বাবার মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। আচ্ছা, এটা হচ্ছে মহাকাল ভৈরব, ইনি হচ্ছেন শিবের দুয়ারপাল। বড় ঠাকুর আমরা বলি, শনিদেবের মন্দির। এটা হ্যাঁ মা বৈষ্ণবী কালী। হ্যাঁ, এটার নাম গোত্র নিয়ে এখন ঠিক। আমার নাম হচ্ছে অলোক দেবিশ্বাস, গোত্রকৃত কৌশিক। ওটা জয় মা। এটা কোন পাহাড় আছে? এটা মহেশ্বর মহাদেব পাহাড়, সাক্ষাৎ শিব। হ্যাঁ, শিব ঠাকুর বসে আছে এখানে। এগুলো কি বেল গাছ? হ্যাঁ, বেল গাছ তো অনেক আছে। আপনি যেটা বেজনাথ ধাম বাবা বাসুকিনাথ দিকে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিব ঠাকুরের বেলপত্র অর্পিত করে, এখান দিকে যেটা ত্রিকুট পাহাড়, এখানে 3টা পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ। এটা বীর বজরঙ্গ সংকট মোচন হনুমান গুহা হলো দাদা। তখন পঞ্চবটিকে রাবণ সীতা মাইকে হরণ করে লঙ্কা নিয়ে যাচ্ছিল, তখন হনুমানজি খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। হনুমানজি রাম কাজ দিকে কোনো বিশ্রাম করে না। হনুমানজি যেটা হলো ওটা শিব ঠাকুরের 11মা রুদ্র অবতার। তো এখানে জল গ্রহণ করে এখানে কুछ क्षण के लिए দাঁড়িয়েছিল, তার বাদে লঙ্কা চলে গেছিল। হনুমানজি মরে না, হনুমানজি চিরঞ্জীবী আছে, চারো যুগ দিকে আমর আছে। তো আপনি যান আর এটা বীর বজরঙ্গ সংকট মোচন গুহা और हनुमान जी के आशीष নিয়ে আসো। अटल भरोसा प्यारे खाली ना जाएगा, तू राम नाम का सुमिरन कर हनुमान, জয় হনুমান। तू राम नाम का ये अटल भरोसा प्यारे खाली ना जाएगा, ये तू राम नाम का सुमिरन कर हनुमान आएगा, तू राम नाम का सुमिरन कर हनुमान आएगा, अटल भरोसा प्यारे। এটা বীর বজরং সংকট মোচন গুহা। আপনাকে কেমন লাগলো এইদিকে প্রণাম করতে গেলে? তো কেমন লাগলো? ভালোই লাগলো। কেমন লাগলো? আপনি খুব আনন্দ পাবেন। এখানে যে লোকজন আসলে খুব আনন্দ পাইছে আর হনুমানজিকে আশিস ওখানে পেয়েছে। এই যে পাহাড়, এই পাহাড়ে যে বেল গাছগুলি দেখছেন, এই বেল পাতাগুলি, এই বেল পাতাগুলি বৈদ্যনাথ ধামে যে শিব ঠাকুর আছে তার জন্য যায়, বাবার জন্য, বাবা বাসুকিনাথের জন্যও যায়। আমি ত্রিকুট পাহাড়ের দিকে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে নৌকা পাথর, এটা ন্যাচারাল একটা নৌকা পাথর। এটা হচ্ছে অজগর সাপের মতন, এটা ডালটা, গাছের ডালটা। 567 সিঁড়ি আসার পরে এটা হচ্ছে ত্রিকুটাচল আশ্রম, যার ভেতরে ছবি তোলা যায় না। আপনি দেখছে এটা ত্রিকুটাচল আশ্রম হলো দাদা। এখান দিকে দয়ানন্দ দেব আপনি জানি,
ওইটা আমার স্বামী সম্প্রদানন্দ দেব গুরু মহারাজ, ওইটা গুরু ছিল। স্বামী সম্প্রদানন্দ দেব এখানে 64 বছর ফুল বেলপত্তর খেয়ে সাধনা করেছিল, সেই জন্য মা কালীকে আশীষ পেয়েছিল। স্বামী সম্প্রদানন্দ দেব 25 জুন 1987 কো এখানে বাবা সমাধি নিয়ে এলেন। এইটা বাবা সমাধি স্থল হল। বাবা সমাধি নিয়ে এলেন, তার বাদে গুরু দীক্ষা দিয়েছিল মা ভক্তি দিদিকে। মা ভক্তি প্রভা কলকাতার নাকুল ডেঙ্গাল দিকে ছিল। এখানে মন ধারণ করে 40 বছর সাধনা করল। তো যখন লকডাউন ছিল 21 জুন 2020 মা এখানে সমাধি নিয়ে এলো। এটা মায়ের সমাধি স্থল আছে। আর এখানে এই আশ্রমের ভিতরে যেটা বর্তমান বাবা আছে শ্রী চন্দন স্বামী, এখানে ডিসেম্বর যেটা চলে গেল, ডিসেম্বর দিকে এখানে 3 দিন বিশ্ব শান্তি করেছিল। আর এখানে যত বাবা আছে আর যত মা আছে এখানে বিশ্ব শান্তি এখানে পুজো করে। আশ্রম থেকে 3 টাইম পুজো হয়, दोपहर 12টা, সন্ধ্যা 6টা, মর্নিং 4টা। এখানে 365 দিন এই পুজোর কাজটা চলে। এখানে বাবা কথা বলে গিয়েছিল কি এখানে যে লোকজন আসলে সবাইকার মনোকামনা পূর্ণ হবে। আর যেটা আমার গুরু মহারাজ স্বামী সম্প্রদানন্দ দেব ছিল, এইটা প্রভুর হি অবতার ছিল। আপনি যান আর বাবাকে আশীষ নিয়ে আসুন। আরেকটি কথা হচ্ছে, যারা পুজো দিতে চাইবে বিশ্বনাথ ধামে, মানে তিনি 15-র মধ্যে পুজো যদি চান, একজন পান্ডার নাম ও নাম্বার দিয়ে রাখবো। ওনাকে কত দিতে হবে সেটা আপনার বিষয়। আপনি 1 থেকে 1 লাখ টাকা দিতে পারেন। ওনার কিছু মানে সেক্রেটারি আছে তারাও, তবে ওনার ব্যবহার অত্যন্ত ভালো, ভালো করে দর্শন করার বিষয়ে কোনো সন্দেহ নেই। ওনার যে 2জন সেক্রেটারি আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তারা শুধু ওইখানে নয় এবং ওই চত্বরে যতগুলি ইম্পর্টেন্ট মন্দির আছে তারা দর্শন করায়। আর বাকি টাকা পয়সার খেলা তো সব জায়গাতেই হয়, কিছু বলার নেই। এবারে আপনাদের উপর ডিপেন্ড করছি। তবে আজকে যে দর্শন হয়েছে, আমিও একজনের ব্লগ থেকে ওনার নাম্বার পেয়ে যোগাযোগ করে 1 দিনের মধ্যে যোগাযোগ করে আমি এসেছিলাম। তো আমার নিজের ভালো দর্শন হয়েছে। প্রথমবার মানে ভালো দর্শন হয়নি, আবার দ্বিতীয়বার করে নিয়ে গিয়ে নিজের থেকে আমাকে দর্শন করিয়েছে। এবং মানে যে জায়গাটিতে অত্যন্ত ঠেলাঠেলি, অত্যন্ত মারামারি, সাংঘাতিক অবস্থা। সেখানে ভিডিও করা যায় না বলতে গেলে, এবং পার্বতীর মন্দিরও মানে ইম্পর্টেন্ট কয়েকটি জায়গাতে ভিডিও একদমই করা যায় না, বা তারা অ্যালাউ করছে না, বা আপনি করতে পারবেন, হচ্ছে কথা। আর সন্ধ্যা আরতি দেখার আমার ইচ্ছা আছে, দেখা যাক সেটা কপালে হয় কিনা। তার সাইট সিনে এখন বেরিয়েছি, প্রচুর সাইট সিন আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আপনারা আমার সঙ্গে থাকুন। ত্রিকুট পাহাড়ে আসবো, দেওঘরে আসবো, আর প্যারা খাবো না, এটা তো হয় না। সব থেকে ভালো দোকানে খোঁজ দিয়ে দিচ্ছি, মা দুর্গা। এখানে দেখো ভিড়টা, দেখো এটা কি হচ্ছে? মালাই প্যারা, এটা মালাই প্যারা, পোয়া প্যারা হচ্ছে। দুপুরের টাইমে ভিড় দেখো, আরে দেখো প্যারা। इसमें क्या क्या मिलता है? পোয়া প্যারা। এই প্যারাগুলি পোয়া প্যারা 300 কত করে বলছে? 50, 60। और ये मलाई প্যারা नहीं, ये खोआ वाला, ये भी खोয়া वाला। सब खा रहे हैं सब। আর এইগুলি হচ্ছে মালাই প্যারা। মালাই প্যারাটা বলছে 450, এটা 450, তাই তো? মালাই প্যারা। और मलाई प्यारा किधर हो रहा है? उधर साइड में है, अभी नहीं हो रहा है, अभी नहीं हो रहा मलाई वाला। और ये सब खोआ परा का लूची काट के रखा है। टेस्ट होगा? सैंपल दीजिए तो।
কলকাতার পাথুরিয়াঘাটার রানী ছিলেন চারুশীলা দেবী। খুব অল্প বয়সেই তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যোগীন্দ্র ঘোষ দুজনেই মৃত্যু হয়। তারপরে তিনি দেওঘরের এই অঞ্চলে চলে আসেন এবং বালব্রহ্ম স্বামী, যিনি তপবনে সিদ্ধিলাভ করেছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তার পরামর্শে উনি 1941 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। সেই সময় এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল 9 লাখ টাকা। তাই সাধারণ মানুষ এই মন্দিরটিকে 9 লাক্ষা মন্দির বলে থাকে। মন্দিরটি রাজস্থানী শিল্পকলাতে তৈরি হয়েছে। এই যে যতীন্দ্র, যার কথা আমি বলছিলাম, এই হচ্ছে ওনার আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি এখানকার জগৎবন্ধু আশ্রমে। ধর্মপ্রচারক প্রভু জগৎবন্ধুকে উৎসর্গীকৃত প্রভু জগৎবন্ধু আশ্রম দেওঘর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তপবনে যাওয়ার পথে অবস্থিত। 1871 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণকারী প্রভু জগৎবন্ধু 17 সেপ্টেম্বর 1921 সালে মারা যান। তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি ভগবান কৃষ্ণের পুনর্জন্ম। এখানে প্রভু জগৎবন্ধুর পাথরের মন্দির অবস্থিত। শ্রী শ্রী বন্ধু সুন্দর নামেও পরিচিত প্রভু জগৎবন্ধু প্রেমের বার্তা প্রচার করেছিলেন। তার অনুসারীরা আজ মহানাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং রাধাস্বামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে বালানন্দ স্বামী আশ্রম, দেওঘর।
শ্রী বালানন্দ ব্রহ্মচারীর দ্বারা 1904 সালে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যগত ধর্মীয় আচরণ, সাধনায়ন ও স্থানীয় সামাজিক ধর্মীয় কার্যক্রম সাধারণত স্থানীয় ধার্মিক ও দানশীল কার্যক্রমে যুক্ত থাকে। বর্তমানে এই আশ্রমে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এর অপোজিটেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এর অপোজিটে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই দুইটি একদম অপোজিটে। দেওঘরে যখন আসবে প্রথমে বালানন্দ স্বামী আশ্রম দেখে নিয়ে তারপরে ভারত সেবাশ্রম সংঘ দেখবে। আমরা এখন সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রমে এসে পৌঁছেছি। আর এই হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমের গেট। ধর্মজ্ঞানকে যুক্তিবাদী ভাবনা দিয়ে মানুষের মধ্যে বছরের পর বছর, শতকের পর শতক প্রচার করে চলেছে এই সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 59 বছর বয়সে এইখানেতে আসেন এবং তারপরে দীর্ঘ 23 বছর উনি এই আশ্রমে থেকে মানুষের মধ্যে এই ভাবধারা প্রচার করে চলেছেন। এখানেই উনি তপস্যা করেন, এখানেই উনি মোক্ষ লাভও করেন। পরবর্তীকালে ওনার পরিবারের যে লোকজন বা তার পরের প্রজন্মের যে মানুষজন, তারা সবাই এই একই কাজ করে চলেছে, মানুষের মধ্যে যুক্তিবাদী ভাবে ধর্মের প্রচার করে চলেছে। এই হচ্ছে এই আশ্রমের মূল এবং একক উদ্দেশ্য। এখানে বিভিন্ন প্রসাদের সময় রয়েছে আর খুব সুন্দর পরিবেশে আপনারা থাকতেও পারেন। এদের মূল অফিস কলকাতায় রয়েছে, আপনারা এখানে আসতেও পারেন, মানে সেখানকার চিঠি নিয়ে আসতে পারেন। অবশ্যই আসবেন। অনুকূল ঠাকুরের এই আশ্রম দেওঘরে একটি বিশেষ আকর্ষণ। এখন আমরা বাবা মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। জানি না কপালে কি আছে, দেখতে পারবো কি। দেখতে পাই তো খুব ভালো। এদিকে বলছে হবে। এই একসাথে থাকো, হারাবে। একসাথে থাকো। Bye.
ওই দিন বৈদ্যনাথ ধামে সন্ধ্যা আরতি শেষে হোটেলে ফেরার পথে আমরা আবার প্যারাগুলির রাস্তা ধরেছিলাম। सब बड़ा मिलेगा। ये मलाई मेरा है क्या? গুড মর্নিং সবাইকে। আজকে 23শে মার্চ 2025 রবিবার। আজকে আমাদের ফেরার পালা। কালকে আমাদের ট্যুর শেষ হয়ে গিয়েছে। এখন দেওঘরের ফেমাস যে টাওয়ার চক সেখানে যাচ্ছি। জলখাবারটা খেয়ে এক্ষুনি চলে আসবো, এসে বন্দে ভারত ধরে চলে যাব হাওড়া। ফেমাস টাওয়ার চকে দেখা যাক কি ভালো রেস্টুরেন্ট আছে। কালকে তো অনামিকা দেখালাম, আর রাত্রিবেলা ডিনার হোটেলেই করেছিলাম। ভালো প্যারার দোকানও দেখিয়ে দিলাম। এখান থেকে 10 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে নিলাম। এখন যাচ্ছি টাওয়ার চকে থেকে। হঠাৎ এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, একটু মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। টাওয়ার চকের কাছে শুনেছি কয়েকটি ভালো হোটেল আছে, দেখা যাক তাদের ব্রেকফাস্ট কিরকম হয়। এই যে দেওঘরের ফেমাস টাওয়ার চক, আর একে কেন্দ্র করে অনেক হোটেল এখানে রয়েছে। এই হচ্ছে হোটেল কার্তিক। এর পাশেই রয়েছে হোটেল কার্তিক। আমরা একটু ভালো জলখাবারের জন্য দেখছি হোটেল কার্তিকের পাশেই হোটেল মধুবন, এখনো হোটেলটি খোলেনি। আচ্ছা, আমরা এলাম হোটেল কামধেনু। এই হচ্ছে হোটেল কামধেনু, আর এই হোটেল কামধেনু আর এই হচ্ছে টাওয়ার চক, একদম পেছনেই হচ্ছে হোটেল কামধেনু। এদের যে ধোসা, এই ধোসা খুব ফেমাস। ধোসা হবে, ধোসা আর ধোসার সঙ্গে এই যে ইডলি বড়া ইত্যাদি। এখানে ধোসা তৈরি হচ্ছে হোটেল কামধেনু। আর এই যে এখানে ইডলি বড়া রয়েছে, সাম্বার। সকাল সকাল কামধেনুর ধোসা, দেখা যাক কিরকম হয়। তো হোটেল কামধেনুতে আমরা এখন বসেছি। এই ছেলেটি হচ্ছে পোলো, একটি দুষ্টু ছেলে। এখানে দেখো অনিতা মুখ ঢেকে রয়েছে কিরকম। আচ্ছা, একটা কথা বলি যে এই হোটেলের অপোজিটেই রয়েছে কিন্তু হোটেল নীলকমল। এটা একদম এই হোটেল থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে হোটেল নীলকমল। হোটেল নীলকমলের ভেজ খাবার কিন্তু অত্যন্ত বিখ্যাত। হোটেল অনামিকার ননভেজ খাবার বিখ্যাত। প্যারা আমি দুর্গার প্যারা দেখিয়েছিলাম, মা দুর্গার প্যারা, যেটা ত্রিকুট পর্বত থেকে ফেরার পথে দেখিয়েছিলাম। আর এমনি প্যারাগুলি, প্রাচীন প্যারাগুলিতে কালকে 4খানা শিবম দেখিয়েছিলাম। একটাও শিবম ভালো নয়, অন্যান্য দোকানও ভালো না। তবে মহাবীরের প্যারা যেটা আমরা কিনেছি, মহাবীরের দোকানটা আমি কালকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু ভালো। হোটেল মহাবীরের প্যারা প্রচন্ড বিখ্যাত। সেটা আমরা রাত্রিবেলা এসে খেয়েছিলাম, এবং ওখানে মালাই প্যারার দামটাও কিন্তু কম। যেখানে মা দুর্গাতে মালাই প্যারার দাম হচ্ছে 450 টাকা, সেখানে হোটেল দুর্গায় মালাই প্যারার দাম হচ্ছে 360 টাকা। আমি নিজে 300 প্যারা নিয়ে এসেছিলাম এবং রাত্রিবেলার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমরা যে টাওয়ার চকে এসেছি, দেখছি যে এখানে শুনেছি যে আসল শিবমের প্যারা পাওয়া যায়। যদি পাই তো তোমাদেরকে হদিস দিয়ে দেবো। তবে খাবার জন্য আমি বলে দিলাম যে যদি ননভেজ খেতে চাও, হোটেল অনামিকা, মাছের কোয়ালিটি খারাপ নয়। হোটেল অনামিকার মাছটাই ভালো আমার যতদূর মনে হলো, মাছের জন্য ফেমাস। আর হোটেল নীলকমল, এটা হচ্ছে ভেজিটেবল ফুডের জন্য ফেমাস। এখন হোটেল নীলকমল খুলেছে। হোটেল কামধেনু, এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এটা ধোসার জন্য ফেমাস। তো অবশ্যই ধোসা নেব। কিরকম কি লাগে না লাগে তোমাদেরকে আমি দেখাবো। এখন প্রথমে এই যে সাম্বার বড়া এসছে, ভালো।
এই সাম্বারে ডুবিয়ে ভেতরটা ওই বিউলির ডাল ভালো, নারকেলের চাটনি, সাম্বার ভালোই, হ্যাঁ স্ট্যান্ডার্ড, আহামরি নয়। আর এদিকে এসে গেছে বড় বড় ছোলা ভাটুরা, ধোসা এসছে, ধোসা এই যে কামধনুর ধোসা। এবার দেখা যাক ধোসাটি কিরকম হয়, তো দেখা যাক এই ধোসা কিরকম হয়। একটুখানি ধোসা নিয়ে সাম্বার আর এখানে নারকেলের চাটনিতে ডুবিয়ে মুখে চালান। ভালো ধোসা, ভালো, বেশ টকটকি আছে, খারাপ। তবে আমি এটা পনির মশলা ধোসা নিয়েছি, যেটা খবর পাচ্ছি যে এখান থেকে সোজা গিয়ে বড় বাজার বলে একটি জায়গা আছে, সেখানে হচ্ছে আসল শিবমের দোকান। সময় থাকলে আমরা যাবো, 100 মিটারের মতন দূরত্বে দেখছি, না হলে আমাদের ফিরে যেতে হবে। বললাম আমাদের ফিরতি গাড়ি হোটেল, মানে এখান থেকে হোটেল যাবো, হোটেল থেকে চেক আউট করবো। হোটেল রাজকমল থেকে চেক আউট করছি। আমরা এখানে হোটেল রাজকমলেই ছিলাম। হোটেলটি ভালো, খুবই ভালো, রুমগুলিও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়া এখান থেকে আমরা খুব একটা খাওয়া দাওয়া করিনি। কালকে ডিনারে একটু বিরিয়ানি নিয়েছিলাম। হ্যাঁ, তো তোমরা এখানে আসতে পারো। আর এখন আমরা এই যে টোটো নিয়ে আমরা এখন যশোরী স্টেশন চলে যাব, ঠিক আছে? যশোরী স্টেশন থেকে আমাদের পরের ট্রেন আছে, আমি যশোরী স্টেশনে গিয়ে কথা বলছি। আমরা যশোরী স্টেশন এসে পৌঁছলাম, আর এই হচ্ছে যশোরী স্টেশন। আমাদের ট্রেন বন্দে ভারত এখনই আসছে, আমাদের গাড়ি ঢুকে গেছে। তো আমাদের গাড়ি ঢুকে গেল। স্টেশনের যে সিরিজটি, ভ্রমণ সিরিজটি এখানেই আমরা শেষ করছি, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আবার পরের কোনো ট্যুরে আপনাদের সঙ্গে দেখা হবে। যারা ধারাবাহিকভাবে আমাদের ট্যুরগুলি দেখে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে রাখবেন। ধন্যবাদ।